আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত ৯ মাস ধরে বাংলাদেশে যে বিষয়গুলো সমাজ সংসারে, রাজনীতিতে, অর্থনীতিতে, পথে ঘাটে মাঠে আলোচিত বিষয় ছিল, সেগুলো বলতে গেলে ছাইচাপা পড়ে গেছে। আমরা শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন কি ডিসেম্বরে হবে না জুনে হবে, তারপর নির্বাচন হলে কোন দল জয়লাভ করবে, কিংস পার্টি যারা করছেন তাদের ভবিষ্যৎ কি, এ যাবৎ প্রায় ৭০-৮০টি কিংস পার্টি গঠন করা হয়েছে, তারা কিসের লোভে করেছেন, কেন করেছেন, তাদের ভবিষ্যৎ কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু গত ৬-৭ মাসে আমরা যে আলোচনা করেছিলাম তা চায়ের টেবিলে রীতিমতো ঝড় তুলত। এরপর সাম্প্রতিক সময়টিতে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া হবে পরিচালনার জন্যে। তারপর চট্টগ্রামে যে উন্নয়ন, সেই উন্নয়নের নতুন মাইল ফলক স্থাপিত হচ্ছে, আরেকটি বড় ব্রিজ তৈরি হচ্ছে কর্ণফুলী নদীর উপর, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তারপর যে করিডর, মানবিক করিডর, রোহিঙ্গাদের জন্য, আরাকান আর্মির জন্য বাংলাদেশ সরকার একটা মানবিক করিডোর দেবে জাতিসংঘ এবং আমেরিকার প্রেসক্রিপশনে। এরপর চট্টগ্রাম অঞ্চলে, তারপর কক্সবাজার অঞ্চলে আমেরিকান সৈন্যদেরকে দেখা যাচ্ছে, এগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। এরকম অসংখ্য আলাপ আলোচনা যেগুলো নিয়ে আমরা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতাম, তারপরে এগুলো নিয়ে তর্কাতর্কি করতাম। আমরা বলতাম যে বিএনপির সঙ্গে জামাতের হঠাৎ করে এরকম সম্পর্ক খারাপ হলো কেন, আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতাম যে জামাতের সঙ্গে কি আওয়ামী লীগের বন্ধুত্ব হবে নাকি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হবে। আমরা আলোচনা করতাম বাংলাদেশের রয়ের এজেন্ট কারা কারা, ভারতের দালাল কারা কারা, দিল্লির কথায় কারা বাংলাদেশ চালাচ্ছে। আমরা আমেরিকান লবিস্ট যারা আছেন বাংলাদেশে, আমেরিকার যারা লোকজন রয়েছে, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতাম। এখন এইরকম যে গত ৭ মাসের যদি এরকম ১,০০০টি প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করে রাজনীতির যে মাঠ এবং ময়দান সরগরম করে রাখতাম, এই পুরো বিষয়টি গত ৪-৫ দিন ধরে দুটো বিন্দুতে এসে থেমেছে। সমস্ত অর্থাৎ ১,০০০ ইস্যু দুটো বিন্দুতে এসে গেছে। একটা বিন্দুর নাম জেনারেল ওয়াকারুজ্জামান, আরেকটি বিন্দুর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুটো বিন্দুর সামনে, পেছনে, উপরে, নিচে কেউ নাই, কিচ্ছু নেই, সব কিছু ধামাচাপা পড়ে গেছে। এখন বক্তব্য হলো কে থাকবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন ক্ষমতায় নাকি জেনারেল ওয়াকারুজ্জামান থাকবেন? কে জিতবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস না জেনারেল ওয়াকার? কে ভালো হবে আমাদের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকার? তারপর কে বেশি জনপ্রিয়, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকারুজ্জামান? ইউনূসের সঙ্গে কারা কারা আছেন, ওয়াকারুজ্জামানের সঙ্গে কারা কারা আছেন, এই বিষয়গুলো নিয়েই কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে। এর কারণ হলো যে শুধু আমাদের দেশ নয়, সারা দুনিয়াতে সামরিক বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রাষ্ট্রের। বিশেষ করে যে সকল তৃতীয় বিশ্ব রয়েছে সেখানে সেনাপ্রধান, সেনা বাহিনী, তাদের সঙ্গে আসলে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পক্ষ সংঘাতে জড়ায় না, এমনকি আমেরিকাতেও নয়। পুতিন জড়িয়েছিলেন তার দুজন জেনারেলের সঙ্গে, এবং দুজন জেনারেল কি এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে পুতিন মারা যেতে পারতেন। এর কারণ হলো তার যে ভাড়াটিয়া ভাগনার বাহিনী, তাদের সঙ্গে যখন তাদের মতদ্বৈততা শুরু হলো, তখন তারা ইউক্রেনের যুদ্ধের ময়দান ছেড়ে পুরো মস্কো আক্রমণ করার জন্য মস্কোর দিকে তারা
ধাবিত হতে থাকলো। এটা মিস্টার পুতিনের জন্য একটা বিরাট সমস্যা ছিল এবং সেই সমস্যা তিনি সেই ভাগনার বাহিনীর প্রধানকে কৌশলে নিয়ে তাকে মেরে ফেলে সমস্যার সমাধান করেছেন। একইভাবে তার একজন খুব শীর্ষ জেনারেল, যেখানে এই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিল, তাকেও তিনি শেষ করে দিয়েছেন। কিন্তু সমস্যা হয়েছিল বারাক ওবামার সময়। বারাক ওবামার সময়টিতে বারাক ওবামার সাথে তখন জয়েন্ট চিফ অফ স্টাফ এর সাথে, অর্থাৎ যিনি তিন বাহিনীর প্রধান, তো তার সঙ্গে বারাক ওবামার একটা মতদ্বৈততা শুরু হয়ে গেল এবং এটা নিয়ে কিন্তু বারাক ওবামাকে প্রচণ্ড রকম ঝামেলা পোহাতে হয়েছিল। একইভাবে থাইল্যান্ডে, তো থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে এবং তার বোনের সঙ্গে তৎকালীন সেনাপ্রধানের মতদ্বৈততা হলো, ফলে তার বোনকেও ক্ষমতা হারাতে হয়েছে, সিনাওয়াত্রাকে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। পাকিস্তানে একের প্রথম থেকে গভর্নর জেনারেল সেই যিনি ছিলেন তার সঙ্গে আইয়ুব খানের গণ্ডগোল হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আইয়ুব খানের গণ্ডগোল হলো, আইয়ুব খান জিতে গেলেন। আইয়ুব খান যখন আবার সামরিক বেশ ছেড়ে বেসামরিক রাষ্ট্রপতি হলেন, তার সঙ্গে ইয়াহিয়া খানের গণ্ডগোল হলো, তাকে ক্ষমতা ছেড়ে গিয়ে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিতে হলো। তারপরে মুক্তিযুদ্ধের পরে পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত পাকিস্তানে জেনারেল ভুট্টো মানে অবিসংবাদিত নেতা হয়ে গেলেন এবং তার জনপ্রিয়তা, তার প্রভাব প্রতিপত্তি মোহাম্মদ আলী জিন্নাহর চেয়ে বড় হয়ে গেল। কিন্তু তার সঙ্গে গণ্ডগোল লেগে গেল জিয়াউল হকের, সেনাপ্রধান। এবং জিয়াউল হক কি বলবো, শেখ হাসিনার একেবারে একান্ত বিশ্বস্ত অনুগত যদি কোনো সেনাবাহিনীর প্রধান যেমন জেনারেল আজিজকে ধরা হয়, জেনারেল আজিজ শেখ হাসিনার জন্য সব কিছু করতে পারতেন। তো এরকম ভুট্টো সাহেবেরও খুব অনুগত ছিলেন কিন্তু জিয়াউল হক। কিন্তু তার সাথে যখন দ্বন্দ্ব সংঘর্ষ শুরু হলো, সেই জিয়াউল হকের কাছে তাকে ক্ষমতা মানে হারাতে হলো এবং ফাঁসিতে ঝুলতে হলো। তারপর জিয়াউল হকের পরে নওয়াজ শরীফ এলেন। তো নওয়াজ শরীফের ক্ষমতা গেল, জেনারেল পারভেজ মোশাররফ আসলেন ক্ষমতায় এবং 9 বছর তিনি ক্ষমতা ভোগ করলেন। আবার সেই পারভেজ মোশাররফের সঙ্গে তৎকালীন সেনাপ্রধানের সঙ্গে তার গণ্ডগোল হলো, তিনি যখন বেসামরিক প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাকে ক্ষমতা হারাতে হলো, বিশেষ করে কার্গিল যুদ্ধ নিয়ে। এবং সর্বশেষ এর মধ্যে আবার সেনাবাহিনীর সাথে গণ্ডগোল করে বেনজির ভুট্টো 2 দফায় ক্ষমতা হারালেন, আসিফ আলী জারদারি ক্ষমতা হারালেন, বেনজির ভুট্টো তো প্রাণই দিয়ে দিলেন, মারা গেলেন। এরপর তিনি যেটা করলেন যে একেবারে সর্বশেষ যেটা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় গণ্ডগোল করে ইমরান খান সাহেবের মতো বিশ্রুত এবং সারা দুনিয়াতে তার মতো এরকম জনপ্রিয় ব্যক্তি, প্রধানমন্ত্রী হিসেবে, ব্যক্তি হিসেবে, এমনকি টম ক্রুজও নন, স্টার অফ দ্য স্টার, মানে যেখানে ইমরান খান দাঁড়িয়েছেন, মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে কিংবা সব জায়গাতে, মানে বিশ্ব মঞ্চে যেখানে তিনি দাঁড়িয়েছেন সমস্ত লাইটগুলো তাকে, ফ্ল্যাশগুলো তাকে কেন্দ্র করে হয়েছে। সেই ইমরান খান তিনি তার যে সেনাপ্রধান মিস্টার বাজওয়া কিংবা এই যে এখন যিনি আছেন আসিফ মনির, তাদের সাথে তিনি পারেননি এবং তার পুরো জীবন শেষ হয়ে গেছে। তিনি এখন তার দল নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ, তিনি এখন জেলে মরছেন। আপনি যদি পাকিস্তানের ছেড়ে ভারতে যান, এটা এত বড় একটা গণতান্ত্রিক দেশ, সেখানেও সেনাবাহিনীর সঙ্গে ইন্দিরা গান্ধীর যখন মতদ্বৈততা হলো, সেখানে ইন্দিরা গান্ধীকে কিন্তু পরাজিত হতে হয়েছিল, সেনাবাহিনীর সঙ্গে তাকে আত্মসমর্পণ করতে হয়েছিল। এবং জেনারেল মানেকশ তার লেখা পড়ে দেখেন, মানে তাদের এই দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে অনেকটা অহিনকুল সম্পর্ক ছিল। এবং এই কারণে কি হলো, যাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে, প্রচুর মূল্য দিতে হয়েছে। সঞ্জয় গান্ধীর মৃত্যু, তার নিজের মৃত্যু, স্বর্ণ মন্দির আক্রমণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, অনেকগুলো তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে সেনাবাহিনী একমত পোষণ করেনি। সেই একমত পোষণ না করার কারণে তার জীবন, তারপর তার সন্তান রাজীব গান্ধীর জীবন, তারপরে তার আরেক সন্তান সঞ্জয় গান্ধীর জীবন তছনছ হয়ে গেছে।
এবং এই ঘটনা থেকে পরবর্তীতে যারা, অর্থাৎ রাজীব গান্ধীর পরে যারা ক্ষমতায় এসেছেন, সেখান থেকে আজ অবধি মিস্টার নরেন্দ্র মোদী পর্যন্ত তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কখনো কন্ট্রাডিকশনে যায়নি। এমনকি এই যে পাকিস্তান ভারত যুদ্ধ হলো, পুরো রাজনৈতিক নেতৃত্ব চাচ্ছিল যে এই যুদ্ধটি আর কিছুদিন চলুক, কিন্তু ভারতের সেনাবাহিনী সেটা চায়নি। এবং ভারতের সেনাপতিরা, সাবেক এবং বর্তমান, তারা সরাসরি মিস্টার নরেন্দ্র মোদীকে যে ভাষা আক্রমণ করেছেন এবং যেভাবে সমালোচনা করেছেন, এবং কাশ্মীরের দায়িত্বরত একজন লেফটেন্যান্ট জেনারেল যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সরাসরি অস্বীকার করেছেন যে এই যুদ্ধ তিনি করবেন না। ফলে কি হলো দেখুন, যুদ্ধ শুরুর 24 ঘন্টার মধ্যে ভারতকে উদ্যোগী হয়ে আমেরিকার কাছে প্রস্তাব দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয়েছে। এখানে ইন্ডিয়ান মিলিটারি সেটা চাচ্ছিল না। তো ভারত, পাকিস্তান থেকে শুরু করে আমেরিকার যদি এই অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ বেসিক্যালি পাকিস্তান মিলিটারির একটা ডুপ্লিকেট কপি। অর্থাৎ আমাদের যে ট্রেনিং, আমাদের যে ড্রেস কোড, সেনাবাহিনীর যে ড্রেস কোড, আমাদের যে আর্মস, আমাদের যে যা কিছু আছে, ইভেন আমাদের সিভিল সার্ভিস কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো না, এটা সিএসপি, পাকিস্তান সিভিল সার্ভিসের আদলে। আমাদের যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিতে এলাহাবাদ হাইকোর্টের চাইতে লাহোর হাইকোর্টের রেফারেন্সগুলো আমরা বেশি ব্যবহার করি। এবং আমাদের যে লিগেসি রয়েছে, জুডিশিয়ারি যে লিগেসি রয়েছে, সেখানে পাকিস্তানের যে ধারাবাহিকতা রয়েছে, সেটা কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে ধারাবাহিকতা, সেটা আমরা কিন্তু অনুসরণ করি না, এমনকি ব্রিটিশ ল আমরা অনুসরণ করি না। তো আমাদের সেই যে পাকিস্তান ঘরানার যে সেনাবাহিনী, যে আমলাতন্ত্র, যে ট্রেনিং এবং যে মন এবং মানসিকতা আমাদের সেনাবাহিনী ধারণ করে, সেখানে এই সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে টিকেননি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবও নন, তিনি টিকতে পারেননি। এবং এই সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয় সেনাবাহিনীর মধ্যে। এখন পর্যন্ত এরকম কোনো জেনারেল জনপ্রিয় হননি। কিন্তু তারপরেও কেবলই মাত্র রাজনৈতিক কারণে তিনি যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন, যে তাকে অসংখ্য বলা হয়ে থাকে, প্রায় মোর দ্যান 40টি তিনি মোকাবেলা করেছেন এবং সর্বশেষ তিনি প্রাণ দিয়েছেন। এরশাদ জামানতে একই অবস্থা। এরশাদ যতদিন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু জেনারেল নুরুদ্দিন খান যখন সেনাপ্রধান হিসেবে তার হুকুম মানতে অস্বীকার করলেন, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু চলে যেতে হয়েছে, একদিনও টিকতে পারেননি। এরপর বেগম খালেদা জিয়া। তো বেগম খালেদা জিয়া 2005 মানে 1 থেকে 2006 পর্যন্ত তিনি যে দাপটের সঙ্গে সবকিছু পরিচালনা করেছেন এবং অর্থবিত্ত, শৌর্য, ক্ষমতা, তিনি এবং তার সন্তান মিলে মানে পুরো রাজনীতির এরকম একটা যাকে বলা হয় রুট তৈরি করে ফেলেছিলেন যে তার কাছে মনে হয়েছিল সবই তার। এবং সেনাবাহিনী তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, জেনারেল মইনুল আহমেদ থেকে শুরু করে, মানে যেমন তারেক সিদ্দিকী সাহেব সবকিছু দেখতেন শেখ হাসিনার জামানাতে, তদ্রুপ সাইদ ইস্কান্দার সাহেব সেনাবাহিনীর সমস্ত বড় বড় রিক্রুটমেন্টগুলো তিনিই করতেন। তার ঘনিষ্ঠজন বা তার বোধহয় ভাই এরকম কিছু একটা হবে, জেনারেল মাসুদ উদ্দিন।